হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। এখন সকাল 11টা বাজে। আমি মরিসনে যাচ্ছি। সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে। আমি বাসার কিছু কেনাকাটা করার জন্য মরিসনে যাচ্ছি। মরিসনে যাওয়ার একটাই কারণ, তা হচ্ছে বাসায় টিস্যু শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। আমি কিন্তু এই দুটো জিনিসের জন্যই যাচ্ছি। অনেকবার ভেবেছিলাম যে না, গাড়ি নিয়ে যাব না। তারপর মনে হলো যে না, গাড়ি নিয়েই যাই। মরিসনে গেলে দেখা যায় তখন আফসোস হয়ে যায় যে কেন গাড়িটা আনলাম না, এটা নিতে পারতাম, সেটা নিতে পারতাম। তো মরিসনে সামারের জন্য দেখেন কত সুন্দর টেবিল চেয়ার সাজিয়েছে গার্ডেনের জন্য। এই ফার্নিচারগুলো আমি না প্রথমে এই রকম একটা টেবিল চেয়ার অনেকবার খুঁজেছি আমার বারান্দার জন্য। আমি যখন আমার আগের বাসায় থাকতাম তখন থেকে আমি এই টেবিল চেয়ারটাই অনেক খুঁজেছি। তো এবার এসে মরিসনে পেলাম, অনেক ভালো লাগছিল। তবে আমার বাসায় বারান্দায় তো টেবিল চেয়ার আছে, তাই নেওয়া হলো না। কিন্তু দেখতে খুব সুন্দর না? অনেক সুন্দর। তো আমি চলে আসছি মরিসনের মধ্যে। মরিসনের চকলেট সেল দিয়েছে। এখন অনেক সেল দেখব চকলেটের। যখন বাংলাদেশে পাঠানোর সময় হবে তখন দেখবেন সব ডাবল প্রাইস হয়ে আছে। এরকমই হয় সব কিছু। তো এই তো ফুলের গাছগুলো দেখছিলাম। অনেক দিন পর আসছি, ভালো লাগছিল। অনেক দিন অর্থ 1 সপ্তাহ পর আসলে আমার কাছে মনে হয় যে অনেক দিন পরে চলে আসছি। অনেক সুন্দর না? অনেক সুন্দর লাগছিল। আমি যা যা নিতে আসছি সেই সব সেকশনগুলোতে চলে যাই। প্রথমে টিস্যু নিয়ে নিই। কিচেন টিস্যু লাগবে, টয়লেট টিস্যু লাগবে, আর হচ্ছে গিয়ে তেল লাগবে। কুকিং অয়েলটা এখন মরিসন থেকেই কিনি। কতবার তো তেল বদলালাম, আপনাদের দেখিয়েছি। এখন এই তেলটাতে আর কোনো কমপ্লেন নেই। এই তেলটাতে আমার হাজব্যান্ডের স্যুট হয়েছে, সেই জন্য সবসময় বাসায় এখন এই তেলটা দিয়ে রান্না করছি। আর এই যে রোজার মাসটা গেল, এই রোজার মাসটা কিন্তু আমি এই তেলটা দিয়ে এই যে ইফতার বানানোর কাজগুলো করেছি। আমার কাছে মনে হয়েছে যে ভালো, কারণ অন্যান্য সময় দেখা যেত যে অল্প একটু খেলেই অ্যাসিডিটি হয়ে যেত। এই তেলটার কারণে দেখলাম যে না, ঠিক আছে। তো আয়াজের জন্য কিছু খাবার দেখছিলাম। আয়াজ কিছুদিন ধরে কিছু খেতে চাচ্ছে না। তখন মনে হলো যে ওর ফেভারিট ফুডগুলো আমার কেনা হচ্ছে না। যেমন ও মাফিন লাইক করে, তারপর ডোনাট লাইক করে। তো আজকে নিয়ে নিলাম। মানে 2 দিন 3 দিন পর পরই কিন্তু আমার কেনাকাটা করতে হয়, কারণ সংসারের সব কিছু আমাকে দেখতে হয়। আমার হাজব্যান্ড তো এভরিডে সেই সকালে অফিসে যাচ্ছে, সকাল 10টা থেকে অফিস, রাত 8টায় বাসায় আসছে। তাই ওর অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখছেন না, যেহেতু আমার পুরো সংসারটাই দেখতে হয়। আর ব্লগ যেহেতু আমারই বানাতে হয়, তাই আমার অ্যাক্টিভিটিগুলো এখানে বেশি থাকে। তাই অনেকের মনে হতে পারে যে আপু কি প্রত্যেক দিনই কেনাকাটা করছেন, বা প্রত্যেক দিনই কি দরকার। আসলে একদিন পর পর ব্লগ দিই তো। আর আমি যেই খাবারগুলো কিনছি, আমি আগেও বলেছি যে এগুলো তো লং টার্ম বাসায় রাখা যায় না। যেমন এখানকার সবগুলো খাবারে কিন্তু ডেট থাকে। তাই একদিন পর পরই কিছু না কিছু কিনতে হয়। দেখা গেল গত 3-4 দিন আগে আমি ফ্রুট কিনেছিলাম। সেই ফ্রুটের ডেট শেষ এবং সেই ডেটের মধ্যে আমাদের খেতে হচ্ছে। তখন আবার ঘুরে ফিরে দেখা যায় আবার ফ্রুট কিনতে আসতে হয়। এরকম সব কিছু। যেমন তেলটা আমি কিনেছিলাম আরও 2 মাস আগে হবে। এখন আবার যেমন নিয়ে নিলাম। কিছু কিছু জিনিস আছে আপনি লং টার্ম ইউজ করতে পারবেন না। কিছু কিছু জিনিস আছে আপনি 2 থেকে 3 দিন ডেট চলে যায়, এই আর কি। আর অনেকে বলতে পারেন যে ডেট গেলেও খাওয়া যায়। ডেট গেলেও আসলে আমাদের খাওয়াটা হয় না। এখানে ডেট চলে গেলে তার পরদিনই খাবার কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যায়, তাই পছন্দ করি না। তাই ডেট থাকা অবস্থায় খাওয়াটাই, আমাদের এখানে যারা আছেন, দেশের বাইরে যারা থাকেন তারা বুঝেন যে ডেট থাকা অবস্থায় খাওয়াটাই ভালো। মরিসনে মাছ দেখলাম, হ্যাঁ ভালো লাগলো। অনেক দিন পর একটা স্যালমন মাছ নিলাম, কারণ বাচ্চারা পছন্দ করে, কাটা যেহেতু কম। আর প্রয়োজনীয় যা যা আছে সব নিলাম। আমার কেনাকাটাটা একটু বেশি হয়, কারণ আমি কুকিং চ্যানেলের জন্য রেসিপি করি, বা আপনাদের দেখানোর জন্য কিছু রেসিপি করি, সেজন্য কিছু কেনাকাটা বেশি থাকে সব সময়। তো সব কিছু মিলে আমার প্রয়োজনীয় সব নিয়ে নিলাম। আর স্কুল ছুটির সময় হয়ে গেছে প্রায়। আমি মরিসনে যাওয়ার আগে
অনেকক্ষণ হেঁটেছি, 1 ঘন্টার মতো হেঁটেছি। হেঁটে আসার পর তারপর আমি মরিসনে আসছি। তো এখন বাসায় গিয়ে এগুলো জাস্ট উপরে তুলে স্কুলের জন্য বের হয়ে যেতে হবে, কারণ একদম স্কুলের টাইম হয়ে গেছে। আজকের টপ নিউজ হচ্ছে কি, বিল গেটস আর মেলিন্ডার ডিভোর্স। দেখেন তো, আমরা কিন্তু সবাই ভাবি যে টাকা পয়সায় সুখ, আর যার টাকা পয়সা নেই সেভাবে টাকা পয়সার সুখ, যার টাকা পয়সা আছে সেভাবে টাকা পয়সা অল্প থাকাটাই ভালো। আসলে এগুলো কোনোটাই না। সুখটা হচ্ছে কি যার যার নিজের বানিয়ে নিতে হয়। আমার যেটা ধারণা, অনেক টাকা থাকলে যে সুখ হয় তাও কিন্তু না, আবার টাকা না থাকলেও যে সুখ হয় তাও না। দেখবেন অনেকেই আছে টাকা নাই তারপর অনেক সুখে আছে শুধু ডাল আলু ভর্তা খেয়ে, আবার অনেকেই আছে টাকা আছে অনেক তারপরেও সুখ নেই। এ হচ্ছে কথা। আসলে এই জীবনে অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম। আল্লাহ অনেক কিছু দেখিয়েছে এবং এই সব জিনিসগুলো থেকে আমাদের অল্প অল্প করে শিক্ষা নিতে হবে। চিন্তা করতে হবে যে তাদের তো অনেক টাকা, তারা এই ওয়ার্ল্ডের মধ্যে চতুর্থতম ধনী, তো কেন এদের সুখ নেই? এগুলো চিন্তা করতে হবে। প্রেম করা খুবই সহজ, বিয়ে করাও খুবই সহজ, কিন্তু সেই সম্পর্কটা টিকিয়ে রাখাটা অনেক স্যাক্রিফাইস, অনেক সাধনা, অনেক কিছুর পরে এটাকে টিকিয়ে রাখতে হয়। একটা সংসারের পেছনে অনেক রকম শত্রু কাজ করে। সেই শত্রুগুলোকে মোকাবেলা করা, তারপর আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তারপর দেখবেন আপনার সংসারটা টিকে আছে। এখনকার যুগে যে না এত কষ্ট করে আমি সংসার করব কেন, সেটার হিসাব আলাদা। আর যদি কেউ চায় যে না আমার সংসার পছন্দ, আমার বাচ্চা কাচ্চা পছন্দ, আমি একটু সুখে থাকতে চাই, তাহলে আসলে এখানে টাকা পয়সাটা ফ্যাক্টর না। এখানে হচ্ছে আপনার শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর টাকা পয়সাটা না, যখন আপনি দেখবেন যে আপনারা সুখে আছেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তখন অল্প টাকাটাই আপনি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। তখন দেখবেন যে আপনার জীবনটা সত্যি খুব ভালো লাগছে। আমার যেটা মনে হলো সেটাই বললাম। তো আমি বাচ্চাদের স্কুলে নিতে এসে দেখলাম যে আজকে আদিয়ানের আফটার ক্লাব আছে, মানে ছুটির পর ওর ম্যাথ ক্লাব আছে, ওর 4টা বাজে ছুটি হবে, আর আয়াসদের 3টা 20-এ ছুটি হয়ে গেছে। তো আয়াসকে বাসায় দিয়ে আবার আসছি আদিয়ানকে নেওয়ার জন্য। তখন দেখলাম যে আরেকটু টাইম আছে, স্কুলের সামনে এই শপটায় চলে আসছি। এত পছন্দ আমার এই শপটা, আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর গাছ, অদ্ভুত একটা শপ। অনেকক্ষণ মেয়েটার সাথে কথা বললাম, ও হচ্ছে ইতালিয়ান একটা মেয়ে, অনেক ভালো। ও আমাকে ভালো বলে, আমি ওকে ভালো বলি। আমি বলি তুমি এত ভালো, ও আমাকে বলে তুমি এত ভালো। অনেক ভালো লাগছিল আমার শপটা। প্রত্যেকটা গাছ মনে হচ্ছিল নিয়ে চলে যাই। এই শপটা না শুধু ফুলের গাছ যে তা না, এখানে অনেক কিছু আছে। এক সাইডে চা কফির ব্যবস্থা আছে, আরেক সাইডে ফ্রুট সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকম বিস্কিট আছে। আমার অনেক ভালো লেগেছে। আমি ওকে বলেছি যে আমাদের রমাদানটা শেষ হয়ে গেলে আমি তোমার এখানে কফি খেতে আসবো, আমার অনেক পছন্দ হয়েছে। এখানে আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি পার্ল গাছ দেখিয়েছি। আমার বাসায় যে পার্ল গাছ আছে সেটা, তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি বিশেষ কোনো মেডিসিন দাও কিনা? ও বললো যে না, নর্মাল পানিই দিই। আমি যেভাবে আপনাদের বলেছি ও ঠিক তেমনটাই বলেছে। আর দেখেন দোকানটা কত সুন্দর করে সাজানো না? এই যে সুন্দর করে সাজানো, এটাও কিন্তু একটা মার্কেটিং পলিসি। আপনি আপনার ক্রেতাকে আকর্ষণ করার জন্য এই যে সুন্দর করে ডেকোরেশন, সুন্দর করে সাজানো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা শুধু যে দোকানের ক্ষেত্রে তা না, সব কিছুর ক্ষেত্রে নিজেকে একটু সুন্দর করে উপস্থাপন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তা আমি এখন সবজির সেকশনে চলে আসছি। আমার কাছে না অদ্ভুত ভালো লেগেছে সবটা। মানে আমি এই টাইপের জিনিসগুলো পছন্দ করি, মানে একটু একটু করে সাজানো থাকবে, গুছানো থাকবে, আমার অনেক ভালো লাগছিল। আমাদের যে এশিয়ান শপগুলোতে যাই দেখেন অন্যরকম একটা পরিবেশ, এখানটায় দেখেন কি সুন্দর করে ড্রয়ারের মধ্যে একটু সাজিয়ে রেখেছে, অনেক ভালো লাগছিল। তো এখানে ড্রাগন ফ্রুট দেখলাম, এটা নিয়ে নেব।
কিছু কিছু ফ্রুট নিয়ে নেব, কারণ এখানে যেহেতু আসছি ওর এখানে কিছু নেওয়া দরকার। তো ড্রাগন ফ্রুটটা এটা নিয়ে নিলাম, একটু বানানা নেব, একটু কিউ নিব। এই তো তো আদিয়ানের প্রায় ছুটির সময়ও হয়ে গেছে, আর আমি এর মধ্যে পুরো সবটাও কিন্তু ঘুরে নিলাম। আমার কাছে ওদের ওই যে কাঠের গুঁড়ি দিয়ে বাটির মতো করে রেখেছে, এটা খুব ভালো লেগেছে। আমি এখানে দেখেছি অনেক শপে, আমি রেঞ্জে দেখেছি, তবে ওদেরটা আমার কেন যেন একটু বেশি ভালো লেগেছে। এই প্ল্যানটা কিন্তু আমার আছে, তবে ওদেরটা যেমন খুব সুন্দর, আমারটা কেমন যেন মরে মরে যাচ্ছে। এই যে আমার পার্ল গাছ, ঠিক এই পার্ল গাছটাই কিন্তু আমার আছে, এবং এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমার কিছু ভিউয়ার্সদের জন্য আমি পাঠিয়েছিলাম। তো স্কুলের দিকে যাচ্ছি, ওই যে স্কুল দেখা যাচ্ছে। তা আদিয়ান বের হয়ে গেল, তো আদিয়ানকে নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আদিয়ান অনেক সুন্দর সুন্দর কথা বলছিল, তো আমি ওর সাথে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছি। আদিয়ান বলছিল, আম্মু আমি কি একটু প্লেগ্রাউন্ডে খেলতে পারি? বললাম ঠিক আছে খেলো, কোনো সমস্যা নেই, একটু রোদ আছে, ভালো লাগছিল। তো আদিয়ান এখন খেলবে আর আমি এখন এই চারপাশটা হাঁটবো। লেকে পানিটা খুব ভালো লাগছিল, অনেক স্বচ্ছ, খুব মন চাচ্ছিল যে এখানে আরও কিছুক্ষণ বসে থাকি। আমার বাসার মধ্যেই কিন্তু এটা, তারপরও সময় হয় না বসে থাকার। আদিয়ানের খেলা শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব। আর আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গিয়ে আদিয়ানকে ফ্রেশ করে তারপর ওকে আর আয়াসকে খেতে দিব। তো আদিয়ানকে নাগেট দিয়ে দিলাম আর আয়াসকে মুরগির গোস্ত দিয়ে ভাত দিলাম। তো আমি কি কি বাজার করে নিয়ে আসলাম মরিসন থেকে, আর আরেকটা ফুল গাছের শপে যে গিয়েছিলাম সেখান থেকে, সেটাই দেখাচ্ছি। মরিসন থেকে একটা স্যালমন মাছ, ফ্রুটটা তো রোজার মধ্যে এভরিডে দরকার হচ্ছে। কুকিং সল্ট দরকার ছিল, তেল বেশি করে নিয়ে আসলাম, সালাদের জন্য রেড অনিয়ন দরকার ছিল, কিচেন ফয়েল দরকার ছিল, জিপলক ব্যাগগুলো দরকার ছিল, মানে ফুড ব্যাগগুলো। এই তো আজকের কেনাকাটা। আর ব্রোকলি, ফুলকপি, পালং শাক, যেগুলো আর কি প্রত্যেক দিনই দরকার হয়। পালং শাকের পাকোড়াটা তো একদম প্রত্যেক দিনই বানাতে হয়, তাই দেখা যায় যে আমি যদি এশিয়ান শপ থেকে, মানে বাইরের শপগুলো থেকে পালং শাক কিনে নিয়ে আসি, একদিন কি দুদিন এরপর নষ্ট হয়ে যায়। আর যদি মরিসন থেকে নিয়ে আসি, ওদের একটা ডেট দেওয়া থাকে, সেই ডেট পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে। আর টিস্যু নিয়ে আসছি, কিচেন টিস্যু, টয়লেট টিস্যু। এই তো এগুলোই হচ্ছে আজকের বাজার। তো মাছটা এখন কেটে নেব। আর মাছের আঁশ তোলার জন্য এই মেশিনটা তো আমি আপনাদের দেখিয়েছিলাম, আর যারা দেখেননি তাদের জন্য এই মেশিনটা কোথা থেকে কিনবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো মাছের এপিট ওপিটের আঁশগুলো তুলে নেওয়ার পর মাছটাকে আমি একটু ধুয়ে নেব, তারপর সাইজ করে কেটে নেব। আজকে অনেক কাজ। আজকে রান্নাবান্নার অত ঝামেলা নেই, কারণ গতকাল আয়ের মাছ আমি ভুনা করেছিলাম। আজকে শুধু মুরগির গোস্তটা রান্না করব, আর গতকালের মাছ অনেকগুলো আছে। আর আজকে স্যালমন মাছটা রান্না করছি না, কারণ আজকে এক বাসায় ইফতার দিব, সেজন্য খুব ব্যস্ততা। আর বাসায় তো কাজ থাকে, এই যে বাচ্চারা স্কুল থেকে আসছে, ওরা যখন ড্রেস চেঞ্জ করে একদম রুমের অবস্থা যা তা করে রাখে, সেগুলো একদম ক্লিন করে টাইডি আপ করে রাখতে হয়। আমার হাজব্যান্ড আসার আগে ঘরবাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয়। তারপরও বেচারা অফিস থেকে এসে আমাকে বলবে যে আমি সারাদিন কোনো কাজই করি নাই। হাসি আসে না? আমি কিন্তু হেসে উড়িয়ে দিই যখন ওই টাইপের কথা বলে, তখন আমি খুব হাসি। কি করব, হাসতেই ভালো লাগে। হাসলেই দেখা যায় যে না, মন ফ্রেশ লাগে। মন খারাপ করে আর থাকতে ভালো লাগে না। এখন তো বয়স হয়ে গেছে, আর কত মন খারাপ করে থাকবো, তাই না? তো মাছটাকে এখন পিস করে কেটে নিচ্ছি। আমি যখন মাছ কিনি, বিশেষ করে স্যালমন মাছ,
আমার ভিতরে একটা ভয় কাজ করে, ভেতর থেকে নষ্ট থাকবে, মানে একটু নরম থাকে তো কাটার সময় বোঝা যায়। তবে আজকের মাছটা ভালো ছিল। আজকের মাছটা কেটে আমি শান্তি পেয়েছি। মাছ যদি নষ্ট থাকে কাটার সময় আপনি বুঝতে পারবেন যে মাছটা একদম নষ্ট আছে। গতকাল আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি ডেজার্ট রেসিপিগুলো যখন আপনাদের দিলাম, আমি সবগুলো রেসিপি একসাথে করেছি। সেজন্য রাতে আমার খুব খারাপ লাগছিল। কারণ রেসিপিগুলো তৈরি করার পর কিচেনে সব কাজ করা, ইফতার বানানো, তারপর আমার শরীর কেন যেন হঠাৎ করে ভালো লাগছিল না। তো গতকাল রাতে আমি মানে কখন যে ঘুমিয়েছি, কখন যে উঠলাম আমি বুঝতেই পারলাম না। মানে আমার এত খারাপ লাগছিল। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে ভালো লাগছে। একসাথে থাকতে গেলে অনেক কথাই হবে। তারপর তোমার বিচার করতে হবে যে আরও ১০ জনের চাইতে তুমি কেমন আছো। মানুষের আরও বড় বড় সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তোমার লাইফে আছে কি না। তখন যদি তুমি তোমার জীবন নিয়ে একটু চিন্তা করো, তখন তুমি নিজেকে অনেক সুখী ভাববা যে আল্লাহ, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তো এমন, আমার হাজব্যান্ডের তো এই গুণগুলো ভালো, বা ওর শ্বশুরবাড়ি তো এই অবস্থা, আমার শ্বশুরবাড়ি তো আমাকে এত আদর করছে। এই যে এই কম্পেয়ারগুলো যদি একটু নিজের মাথাটা খাটিয়ে করতে পারো, দেখবা তুমি অনেক কিছু ফলাফল পেয়ে যাবা। অনেক ফ্রেন্ডরা থাকে বা পাড়া প্রতিবেশীরা থাকে, ওরা সত্যি কথা তোমাকে বলবে না, অনেক সময় হাইড করবে, ওরা সুখে নেই, তারপর তোমার সাথে সে একটা অ্যাক্টিং করবে সে অনেক সুখে আছে। তবে প্রকৃত বন্ধু খুঁজে নিতে হবে। প্রকৃত বন্ধুরা কখনো হাইড করে না, ওরা তোমাকে সত্যিটা বলবে। তখন তুমি ওকে একটা ভালো সাজেশন দিবা, তুমি ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা যে আহারে ওর এত কষ্ট, তাহলে তো আমি অনেক ভালো আছি। আবার তোমার কিছুটা ওকে শেয়ার করবা যে দেখো মানুষের আরও আরও এমন হচ্ছে, তুমি অনেক ভালো আছো। একটা সংসার জোড়া লাগিয়ে দেওয়াটাও আমি মনে করি অনেক বড় একটা গুণের ব্যাপার। আমার অনেক ভালো লাগে মানুষকে সাজেশন দিতে। আমার বান্ধবী যারা আছে ওরা তো সবসময় আমার ভিডিও দেখে, ওরা জানে যে আমি কতটুকু সাজেশন দিই। আমি এমনভাবে সাজেশন দিই অনেক সময়, নিজের অনেক কিছু ওদেরকে বলে দিই যে দেখ আমার কিন্তু এই অবস্থা, হ্যাঁ, তো এবার তুই চিন্তা কর। তো আমার বান্ধবীরা তো আমাকে শাবানার নাম দেয় যে আমি শাবানার মতো সারাদিন কাজ করি। তবে ওদের সবার চাইতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। টাকা পয়সার দিক দিয়ে ভালো আছি সেটা বলবো না। আর আমি অত টাকা চাইও না, সত্যি কথা। আমি অল্পতে অনেক খুশি। তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না। আমি কিন্তু অনেক জামাকাপড় বা অনেক শাড়ি এগুলো কিন্তু কিনি না। আমি যতটুকু দরকার অতটুকুই কিনি। কিন্তু আমার কাছে মনে হয় কি আমার না অনেক আছে। আলহামদুলিল্লাহ। আমার কেন জানি মনে হয় যে আমার অনেক আছে। আমি আমার হাসব্যান্ডকে মাঝে মধ্যে বলি যে, "দেখো এই যে বিল গেটস বলো বা আরও অনেক ধনী আছে। এদের কথা না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এরা এগুলা মানে কিভাবে তাদের মাথার মধ্যে এত চিন্তা ভাবনা নিতে পারে। আমাদের যে এই যে অল্প, এতেই আমার কাছে মনে হয় অগাধ টেনশন মাথার মধ্যে। এই যে বাংলাদেশের বসুন্ধরার কথা ভাবেন। ওনারা তো বাংলাদেশের মধ্যে টপে আছে। আমি শুধু চিন্তা করি যে ওরা এত কিছু মেইনটেইন করে কিভাবে? এই টাকা পয়সা বেশি থাকলেও কিন্তু সুখ থাকে না সংসারে। তো অল্প খাওয়া, অল্প পড়া, অনেক শান্তি। এখন আমাদের সিচুয়েশন অনেকখানি চেঞ্জ হয়েছে। আমি কিন্তু অনেক বছর ধরে ব্লগ করি, অনেক কথা বলে ফেলি, অনেক কথা এখনও বলছি। আমার লাইফের অনেকখানি হয়তোবা আমি তোমাদের কাছে শেয়ার করে ফেলেছি। মানুষের চেঞ্জ আসবেই, তাই না? এক লাইফে দুঃখ থাকবে, এক লাইফে সুখ থাকবে। তবে আমি কেন জানি উপস্থাপনটা একটু বেশি করে ফেলি, কারণ আমার ভালো লাগে। আমি ওই যে গলা শুকাতে পারি না যে আমার এটা নাই, এটা নাই, নাই নাইটা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে মনে হয় আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই বয়সে আমি অনেক কিছু দেখেছি। আমি অনেক ফ্যামিলির চিত্র আমার এই চোখে দেখেছি। আমি এমন একটা ফ্রেন্ডের কথা বলবো, ওর বাবা খুব ছোট একটা জব করতো। ওদের সংসারে এত শান্তি ছিল, আমি নিজে যেতাম ওদের বাসায় এবং ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মোটামুটি একটা জব করতো, ওদের খেয়ে পড়ে হয়ে যেত এরকম, কিন্তু ওরা অনেক সুখী ছিল, অনেক সুখী ছিল। আর আমার আরও ফ্রেন্ড আছে,
ওদের অগাধ টাকা পয়সা ছিল, অগাধ, কিন্তু ওদের সংসারে 1% সুখ ছিল না। তো এগুলো আমি অনেক দেখে আসছি। তারপর থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি, আমার চাকরিজীবী বিয়ে করব, কারণ অনেক টাকা পয়সার সুখ নেই। আমার ইচ্ছে ছিল যে মাস গেলে হাজব্যান্ড টাকা পাবে, সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারটা গুছিয়ে নেব, এমনটাই ইচ্ছে ছিল। ইচ্ছের উপরেই তো আল্লাহ সব দেয়। তো আমার ভাগ্যটা এরকমই যে অগাধ কিছু নেই, মোটামুটি আছে, সেটাকেই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো মাছ গুছিয়ে নেওয়ার পর কিচেনে থালা বাসন সব ধুয়ে নিলাম। এখন ইফতার বানাতে চলে আসছে। ওই যে বললাম এক বাসায় ইফতার দিতে হবে, আর কিছু ফ্রোজেন ইফতার বানানো আছে, সেগুলোকে নামিয়ে নিলাম, সেগুলো ভেজে দিয়ে দিব। আমার হাজব্যান্ড শুধু পাকোড়া আর বেগুনিটাই পছন্দ করে, ওই ঢালা খিচুড়ির সাথে। আর মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছি, ওর খিচুড়িটাও চুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। হাজব্যান্ডের পছন্দ, ভালো লাগা, এগুলোকে না অনেক মূল্য দিতে হয়। অনেকেই বলে যে আপনি শুধু হাজব্যান্ডের ভালো লাগা, পছন্দ এগুলো মূল্য দেন, এটা ঠিক না। আসলে কি, ঠিক না যদি বলো তাহলে দেখা যায় অনেক কিছুই ঠিক না। এখন তুমি যদি সংসারে শান্তি রাখতে চাও তাহলে অনেক কিছুই তোমার করতে হবে। আমি কিন্তু আমার হাজব্যান্ডের ফেস পড়তে পারি যে ও আমাকে নিয়ে কী চিন্তা করছে, ও কি মনে মনে আমাকে বকছে, নাকি আমার উপরে খুশি, না আমি কোন কাজটা করলেও খুশি হবে, এমনটা। তো এটা করা খুব দরকার। আমার এই এই লাইফে, মানে এতটুকু জীবনে আমি অনেক কিছুই পড়েছি, অনেক কিছুই জেনেছি। আমি দেখলাম যে ঘুরে ফিরে ছেলেরা প্রথম প্রেম করার জন্য খুব সুন্দর মেয়ে খোঁজে, বড়লোক মেয়ে খোঁজে, কিন্তু যখন সংসার লাইফে চলে আসে তখন সাংসারিক মেয়ে খোঁজে, তখন ওই বড়লোক, ওই সুন্দর, এগুলো সব বাদ দিয়ে দেয়। তো বাচ্চারা রুমের অবস্থা অনেক খারাপ করে রেখেছিল, সেগুলো আবার দৌড় দিয়ে গিয়ে একটু গুছিয়ে রেখে আসলাম, কারণ আমার হাজব্যান্ড তো ইফতারের আগ দিয়ে চলে আসবে। ও যদি এসে দেখে ঘর বাড়ি এলোমেলো তাহলে অবস্থা খারাপ। আসলে সারাদিন পর যখন একটা মানুষ বাসায় আসে তখন কিন্তু নিট অ্যান্ড ক্লিনটা খুব পছন্দ করে। বাচ্চারা যখন ছোট ছিল তখন যতটুকুই কষ্ট হতো তারপরেও করে রাখার চেষ্টা করতাম। তারপর দেখা যেত আমার হাজব্যান্ড বাসায় আসার আগে আবার ওরা নষ্ট করে ফেলতো। এখন যেহেতু একটু বড় হয়েছে, আমি যেখানে যেটা একটু টাইডি করে রেখে দিই, ওরা সেটা নষ্ট করে না। এখন খুব ভালো লাগে আমার কাছে। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি ফ্রুটটা কেটে টেবিলে দিয়ে দিচ্ছি। এই ফ্রুটটা এভরিডে কাটতে হয়, কারণ এখন ইফতার একদম নিয়ম হয়ে গেছে প্রত্যেক দিন ফ্রুট খাওয়া। আর আদ্রিতাও ইদানিং খুব বেশি খেতে যাচ্ছে না। আদ্রিতা কিন্তু মাশাআল্লাহ সবগুলো রোজা করছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি এমনটাই চাইতাম যে আমার মেয়েটা একটু ধার্মিক হবে, পড়াশোনায় একটু ভালো হবে, আর বাবা মাকে একটু শ্রদ্ধা করবে। এটাই হচ্ছে আমার চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। তবে আমি খুব চাই আমার মেয়ে মানুষের সাথে মিশুক, মানুষের উপকারে আসুক, এবং তার নিজের জীবন সম্পর্কে সে খুব সচেতন হোক। আমি যতটুকু শেখানোর অতটুকু তো শেখাচ্ছি। অনেকেই বলেন যে বাচ্চা কাচ্চার কোনো সমস্যা দেখলে, বিশেষ করে এই যে মুনিয়ার কথা বলেন, বাংলাদেশে যে বসুন্ধরার সাথে মুনিয়ার একটা কাহিনী হলো, অনেকের বলছেন যে বাবা মা, বাবার বড় বোন কোনো শাসন করতে পারেনি। প্রত্যেকটা গার্ডিয়ান ছেলেমেয়ের জন্য অনেক চেষ্টা করে। সেই বাবা মা যদি অনেক খারাপ বাবা মাও হয়, সেও চায় যে আমার সন্তান একটু ভদ্র হোক, আমার সন্তান পড়াশোনা করুক। তো মুনিয়ার বড় বোন অবশ্যই চেষ্টা করেছে। আমরা কিন্তু দূর থেকে বলতে পারবো না। আমাকে একজন বলছিল যে মুনিয়ার বড় বোনকে দেখেই আমার কেমন যেন লাগছে। আসলে কাউকে দেখেই আমরা কোনো কমেন্ট না করি। আমি যেমন একজন বড় বোন, আমি কিন্তু চাইবো আমার ছোট বোনগুলোকে অল্প খাক, কিন্তু একটা সম্মান নিয়ে ওরা বেঁচে থাকুক। এটা প্রত্যেকটা বড় বোন চায়। আজকে মনিয়ার বড় বোনের যদি লোভী থাকতো, আমরা সংবাদে কিন্তু মনিয়ার বড় বোনের বাড়িঘর দেখছি। বাড়িঘর কিন্তু খুব সিম্পল। মনিয়া 2 বছর ধরে কিন্তু ঢাকায় ছিল। ও কিন্তু পারত ওর বোনকে অনেক কিছু পাঠাতে, এবং ও বোন কিন্তু সেই টাকা দিয়ে বাড়িঘর সেরকম করে ফেলতে পারত। কিন্তু না, এটা হচ্ছে কি, অনেক বাচ্চারা থাকে, জিদি থাকে,
ওরা ফ্যামিলির অনেক কথা শুনতে চায় না। আর আমার কাছে সব কিছু মিলে মনে হয় মুনিয়া ডিপ্রেশনের রোগী ছিল। বাংলাদেশে ডিপ্রেশনটাকে কোনো মূল্যই দিতে চায় না, কিন্তু আমরা যারা দেশের বাইরে আছে আমরা জানি ডিপ্রেশন এই দেশে অনেক বড় ফ্যাক্ট। ডিপ্রেশনের মানুষকে এখানে অন্যভাবে ট্রিটমেন্ট করে, ওরা খুব গুরুত্ব দেয়, কারণ ডিপ্রেশন থেকে মানুষ লাইফে অনেক কিছু করে ফেলে। একজন ভিউয়ার আপুর রিকোয়েস্ট ছিল, আপু ওয়াটারমেলন শরবতটা আপনি কিভাবে বানান? খুবই সিম্পল। এই যে ওয়াটারমেলনটা কেটে নিলাম। এখন ওয়াটারমেলন তুমি শুধু জুস করে নিতে পারবে, তবে আমার হাজব্যান্ড অত ঘন জুসটা পছন্দ করে না, সেই জন্য আমি এর সাথে একটু পানি দিয়ে দিলাম, এবং অবশ্যই একটু ঠান্ডা পানি দিতে হবে। তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা পরিমাণে একটু কম দিতে হয়, কারণ ওয়াটারমেলন এমনিতেই অনেক মিষ্টি থাকে। তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এটা জগ ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো। জগ ব্লেন্ডার নামাতে আমার খুবই কষ্ট লাগে, মানে আলসামি লাগে, তাই আমি সব কাজ হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করে ফেলি। তো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ওয়াটারমেলন শরবত। ছাঁকনির মধ্যে ঢেলে নেওয়ার পরও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলেও দেখবা জুসটা খুব সহজে ছাঁকনি দিয়ে বের হচ্ছে। এই যে দেখো অনেকগুলো মেলন কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এখানেই ব্লেন্ড করে নেব, তাহলে আমার কাছে এটা খুব সহজ মনে হয়। এখন আমি জগের মধ্যে নিয়ে নেব। রেডি হয়ে গেল খুবই সুস্বাদু ওয়াটারমেলন শরবত। সত্যি খুব ভালো লাগে ইফতারে যখন এই ওয়াটারমেলন শরবতটা খাওয়া হয়, খুবই ভালো লাগে, খুবই একটা শান্তি কাজ করে। এখন আমি ইফতারগুলো ভেজে নিচ্ছি। আমাদের প্রত্যেক দিনের সেই পাকোড়া, বেগুনি আর ফ্রোজেন যেই ইফতারগুলো আছে সেগুলো ভেজে নিব। আর হচ্ছে গিয়ে বাসায় জিলিপি আছে, ওয়াটারমেলন, এগুলো দিয়ে সাজিয়ে তারপর আমার পাশে এক নেইবার আপুর বাসায় ইফতার পাঠাবো। এক এক দিন এক একজনকে দেওয়ার চেষ্টা করি। দেখা যায় যে একদিনে সবাইকে দেওয়া সম্ভব হয় না। আগে একদিনে সবাইকেই দিতাম। আমি যখন আমার আগের বাসায় থাকতাম তখন একদিনে অনেক বানিয়ে সবার বাসায় বাসায় দিতাম। এখন অনেক ব্যস্ততা, তাই অত সময় পাই না। আমার বাচ্চাদের দেখতে আসলাম, তারা গেমস নিয়ে খুবই ব্যস্ত। তো ইফতার রেডি করে নিয়েছি, এখন ইফতার পাঠিয়ে দেব, আর আমাদের জন্য ইফতার রেডি করে নিলাম। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।